মাত্র ৬ মাস আগেও আলেমোলামাদের কেবল হাতকড়া পরিয়েও ক্ষান্ত হতো না হাসিনা, সাথে ডান্ডাবিড়ি পরিয়ে তোলা হতো আদালতে। পুলিশ নামের গুন্ডাদের নির্যাতনে তখন অনেকেই অসুস্থ হয়ে পড়ত। আর এখন এসব কি রং তামাশা দেখাচ্ছে ডক্টর ইউনূস সরকার? আওয়ামী লীগের এমপি মন্ত্রী ওরফে গণহত্যার দোসরদের হাতকড়া ছাড়াই আদালতে আনা নেওয়া করা হচ্ছে। ২-৩ মাসের কারাজীবনে তারা যেন আরও ফিটফাট হয়ে উঠেছে। এক একজনের চেহারায় যেন হাসি ঝিলমিল করছে। আদালত থেকে তাদের বের হবার দৃশ্য যেন সকালের মিষ্টি রোদ পোহাবার জন্য ঘর থেকে বের হবার দৃশ্য মনে হচ্ছে। বাহির থেকেও আবার অনেকেই তাদের স্যার ভাই বলে জিজ্ঞেস করছে কেমন আছেন। এমনই সব কাণ্ডকীর্তি দেখা গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে। সোমবার জুলাই অগাস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে আদালত তাদেরকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার দুপুরের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একে একে ১৩ জনকে বের করে পুলিশের প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়। এ সময় প্রিজন ভ্যানের দিকে নেয়ার সময় ২ হাত তুলে সাংবাদিকদের সামনে দোয়া চান সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলকের চোখে মুখে কিছুটা হলেও আতঙ্ক ও অনুশোচনা দেখা গেলেও বাকি কারো চোখে মুখে এসব ছিল না। বাকিদের বেশিরভাগ আদালত থেকে বের হবার সময় খুবই হাসি খুশি ছিল। তাদের পোশাক আশাক কিংবা শরীর স্বাস্থ্যে বোঝার উপায় নেই তারা ২-৩ মাস ধরে কারাবন্দী আছেন। এমনকি গ্রেফতার আতঙ্কে দাড়ি কেটে ফেলা দরবেশ আবারও নতুন করে দাড়ি রেখেছে। তার সাথে কট খাওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আগে রুগ্ন দেখালেও এখন বেশ তরতাজা দেখাচ্ছে। বাকি আসামিদেরও কারাগারে কোনো কষ্ট ছিল বলে মনে হয়নি। তাদের পোশাক আশাক এমপি মন্ত্রী থাকাকালীন সময়ের মতোই আয়রন করাও ছিল। জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিন শেডের এজলাসে একসঙ্গে বসেছিলেন আসামিরা। ১২ জন পুরুষ আসামি কাঠগড়ার ভেতরে বসলেও সাবেক মন্ত্রী দীপুমণি বসেন কাঠগড়ার বাইরে। টানা প্রায় ২ ঘন্টা শুনানি হয়। এ সময় তারা পেছনে বসে সবকিছু দেখছিলেন, শুনছিলেন আইনজীবীদের সাবমিশন। ফাঁকে ফাঁকে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। পরে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। অর্থাৎ ওই দিন এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করা হবে। এর আগে সকাল ১০টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। একসঙ্গে এত ভিআইপি আসামি হাজির করায় ট্রাইব্যুনাল এলাকায় সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় র্যাব, পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। এদিন গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় তদন্ত সংস্থা। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের আদালতে ওঠানামার দৃশ্য দেখে মোটেও খুশি নন নেটিজেনরা। তাদের মতে পুলিশ হয়তো এখনও হাসিনার দোসরদের ভয় পাচ্ছে, তাদের খাতির যত্ন করে যাচ্ছে। না হলে এতদিন কারাগারে থাকার পরও কিভাবে তারা এত জাঁকজমকতা দেখাতে পারে? কেবল কারাবন্দিই তো ছিল না, সেই সাথে এক একজন ৫ থেকে ১৫ দিন অবধি রিমান্ডে ছিল। কারো শরীরে রিমান্ডের কোনো অত্যাচার তো দূরের কথা, ফুলের টোকাও দেয়া হয়নি নিশ্চিত। বিপরীতে হাসিনা ক্ষমতায় থাকাকালীন কাউকে রিমান্ডে নেওয়া হলে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলত তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নানান জনে নানান কথা বলছেন। কেউ বলছেন আসামিদেরকে হাসি খুশি মনে হলো, কিন্তু কেন? বিগত সরকারের আমলে এই অবস্থায় সকলের হুইল চেয়ার লাগত, অথচ এদের দেখে মনে হচ্ছে নতুন জামাই শ্বশুরবাড়িতে যাচ্ছে। কেউ বলছেন জনগণের সাথে মজা নেওয়া হচ্ছে। এটা কি রকম বিচার, কি রকম আইন? কেন আসামিকে হাতকড়া পরানো হয়নি? শামীম হাসান নামে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এদের কাউকে দেখে তো আসামি মনে হচ্ছে না। আসামিদের হাতে হ্যান্ডকাফ থাকে, এদের কারো হাতে তো হ্যান্ডকাফ নেই। তাহলে ওরা কি শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে? দেখে মনে হচ্ছে ওরা নিজের বাড়ি থেকেও জেলের ভিতরে অনেক শান্তিতে আছে। তার মতে তারা আদালতে এমন ভাব নিয়ে বসে আছে যেন তারা কোনো অপরাধ করতেই জানে না, নিষ্পাপ। আঞ্জুম নামের আরেকজন লিখেছেন, মনে হচ্ছে অপরাধীদের কোনো চিন্তা ভাবনা নেই। একজন তো বের হয়েই হাসছে, আর একজন তো হাত নাড়িয়ে দেখাচ্ছে। মনে হচ্ছে এরা কোনো শোভাযাত্রায় যাচ্ছে। এরা আবার ছাড়া পেয়ে যাবে না তো? এদের ভাবভঙ্গি দেখে তো সেটাই মনে হচ্ছে।
কেউ কেউ আবার তাদের এমন হাসি খুশি দেখে বলছেন ওরা এখনো মনে মনে আনন্দ পাচ্ছে গণহত্যা চালিয়েও। অতএব এদের ক্ষমা নেই, এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জানা গেছে, তদন্ত সংস্থার আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত 27 অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রোববার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী ও স্বজন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না। তিনি বলেন, পুরাতন কোর্ট বিল্ডিংকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে, এখন ইন্টারনেট ও কম্পিউটার সংযোগ বাকি আছে, তাই সোমবারের কার্যক্রম এখানে হয়নি, টিনশেড ভবনেই হয়েছে। তাজুল ইসলাম আরও জানান যে 46 জনের বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাদের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে তদন্ত প্রতিবেদন যেহেতু 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই সময় বাড়ানো হবে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যার যেসব তদন্ত প্রতিবেদন রয়েছে সেগুলোর কপি ইতোমধ্যে পাওয়া গেছে। যারা হাজির হবেন এই কপি তাদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ এবং অকাট্য দলিল দুটিই রয়েছে, সেগুলোকে একসঙ্গে করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়া চলছে তা আইনে নির্ধারিত গতি অনুযায়ী চলবে। তিনি আরও জানান, অতীতে এই ট্রাইব্যুনাল যে অবিচারের ইতিহাস তৈরি করেছে তা আর এই ট্রাইব্যুনালে হবে না। এই সরকারের সুবিচার করার সদিচ্ছা আছে। আগের সরকারের সময়ে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার বিচারও এই ট্রাইব্যুনালে হবে, তবে এখন জুলাই আগস্টে চলমান গণহত্যার বিচারকে প্রাধান্য দেওয়া হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে। পরবর্তী সময়ে অপরাধীর বহির্গমন চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাকে ফিরিয়ে আনতে সব চেষ্টা করা হবে। নিম্ন আদালতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ট্রাইব্যুনালেও পুনরাবৃত্তি হবে কিনা এই বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরা আসতে পারবেন, যথাযথ আইডি কার্ড ছাড়া সাংবাদিকরাও ঢুকতে পারবেন না, তবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরিশেষে আবারও ফিরি দরবেশ আনিসুল, পলক, মানিকদের কথায়। অনেকেই তাদের গ্রেফতার হওয়াকেই হয়তো বড় সাজা হিসেবে দেখছেন, বলছেন সকালবেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। তবে তাদের আদালতে আনা নেয়া দেখে আমরা মোটেও এভাবে বলতে পারি না, কারণ এই দৃশ্য দেখে সঠিক বিচারের শঙ্কা তৈরি হয়েছে। সন্দেহ লাগছে, আদৌ এত এত মানুষের হত্যার বিচার হবে তো? দর্শক, আপনারও কি এই একই সন্দেহ লাগছে না? ডক্টর ইউনূসের সরকারকে কি যথেষ্ট ভরসা করতে পারছেন? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।